আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 2026 সালে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রশ্নপত্র আছে সেটার বাংলা ভাষা ও সাহিত্যের অংশটুকু আজকে ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রথম প্রশ্নটি ছিল বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? তো উত্তর হবে 8টি। কেন? কারণ বাংলা বর্ণমালার যে চার্টটা দেখেন, এই চার্টে অর্ধমাত্রার টোটাল 8টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ 1টি আছে আর ব্যঞ্জন বর্ণ 7টি আছে। ঠিক তেমনিভাবে স্বরবর্ণ পূর্ণমাত্রার বর্ণ আছে 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি। টোটাল যদি বলে পূর্ণমাত্রার বর্ণমালা কয়টি আছে, আপনি বলবেন 32টি। ঠিক তেমনি মাত্রাহীন স্বরবর্ণ আছে 4টি আর ব্যঞ্জন বর্ণ মাত্রাহীন আছে 6টি, টোটাল 10টি। তো এই চার্টটা আপনাকে মনে রাখতে হবে। যদি মনে রাখেন এখান থেকে বেশ অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। তো পরের প্রশ্নটি ছিল সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? উত্তর হবে পর্তুগিজ। এই দুইটাই পর্তুগিজ ভাষার শব্দ। উত্তর হবে ক। পরের প্রশ্নটি বাগধারা থেকে আসছে, যে কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? কুল কাঠের আগুনের প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। ঠিক আছে, তীব্র জ্বালা। এটা ছাড়াও আপনি গুরুত্বপূর্ণ কিছু বাগধারা আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। যেমন উড়নচণ্ডী, অমিতব্যয়ী, খ্যাতদুরস্ত, পরিপাটি, কাঠের পুতুল, ব্যক্তিত্বহীন মানুষ বা নির্জীব ব্যক্তি, কূপমণ্ডক যার সীমাবদ্ধ জ্ঞানধারী ব্যক্তি, যার সীমাবদ্ধ জ্ঞান আছে, এরকম ব্যক্তি কূপমণ্ডক বলে। কেউকেটা তুচ্ছ ব্যক্তি। এই বাগধারাগুলো একটু মুখস্থ করে নিবেন, বেশ কাজে লাগবে, কারণ খুব গুরুত্বপূর্ণ বাগধারাগুলো। পরের প্রশ্নটি সমাজ থেকে আসছে। এখানে একটা ফরম্যাট সম্পর্কে জিজ্ঞাসা করছে, যে বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কর্মদ্বারয় সমাস। কর্মদ্বারয় সমাসের ফরম্যাটটা হচ্ছে বা স্ট্রাকচারটা হচ্ছে বিশেষ্য বা বিশেষণের সাথে বিশেষ্য বা বিশেষণের যেই সমাস হয় সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। আর এই সমাসের শর্ত হচ্ছে এটা পরপদের অর্থ প্রধান রূপে প্রাধান্য পায়, মানে পরপদের অর্থটা প্রাধান্য পায়। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, তো এইখানে পদ্মটাই কিন্তু মেইনলি অর্থ প্রকাশ পাইছে। নীল পদ্ম দিয়ে আসলে পদ্ম কি বুঝাচ্ছি, ঠিক আছে? এই জন্য আর পরপদটাও হচ্ছে পদ্ম, সেই হিসাবে পরপদের অর্থটা প্রাধান্য পাইছে। 5 নং প্রশ্নটা বানান নিয়ে, যে সঠিক শুদ্ধ বানান কোনটি দেখেই বোঝা যাচ্ছে যে নিরীক্ষণ। তো অনেক বানান শুদ্ধিকরণের চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে, তো বানানগুলো আপনার একটু সিরিয়াসলি দেখবেন, দেখলে অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেন। সমার্থক শব্দ থেকে এই প্রশ্নটা আসে, যে সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, যেখানে নদীর বিভিন্ন সমার্থক শব্দ সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা সেটা অ্যানালাইসিস করে দেখলাম যে উত্তর হচ্ছে খ, শৈবালিনী ও সমুদ্র নদীর সমার্থক শব্দ, তরঙ্গিনী নদীর সমার্থক শব্দ, আর শিরত, তিনোটাই নদীর সমার্থক শব্দ। তিনোটাই নদীর সমার্থক শব্দ। কিন্তু এই যে এখানে দেখেন দিঘি যেটা বড় পুকুর, প্রণালী যেটা আসলে নদীর সমার্থক শব্দ না। তিন রকম শব্দ, যার কারণে ক নাম্বারটা ভুল। এটা সমার্থক শব্দগুচ্ছ না, গ নাম্বারটা সমার্থক শব্দগুচ্ছ না, কারণ এখানে অর্ণব আছে। অর্ণব মানে হচ্ছে সমুদ্র, যেটা গাং আর তটিনী নদীর সমার্থক শব্দ হলেও কিন্তু অর্ণব এটা নদীর সমার্থক শব্দ না, এটা সমুদ্রের সমার্থক শব্দ। তেমনি গহ নাম্বারটাও সমার্থক শব্দগুচ্ছ না, কারণ সিন্ধু এটা সমুদ্রের সমার্থক শব্দ। ঠিক আছে, এইভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে কোনটা সঠিক কোনটা ভুল। তো এখানে উত্তর হচ্ছে খ, শৈবালিনী তরঙ্গিনী সিরত।
পরের প্রশ্নটা বাগধারা থেকে। তো বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? উত্তর হচ্ছে খ, বক ধার্মিক ও বিড়াল তপস্বী। দুইটার অর্থই বন্ড সাধু, আর বাকিগুলো অর্থ ডিফারেন্ট মিন, সমার্থক অনেক সময় মিন করে না। যেমন অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, আকাশ কুসুম, অসম্ভব কল্পনা। দুইটা দুই রকম। যেমন রুই কাতলা ক্ষমতাশীল ব্যক্তি, কিন্তু কেওকাটা হচ্ছে তুচ্ছ ব্যক্তি। হ্যাঁ, এই দুইটা সমার্থক না। ঠিক আছে, উত্তর হবে এখানে খ নাম্বার, বক ধার্মিক ও বিড়াল তপস্বী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই উক্তিটি হচ্ছে চণ্ডীদাসে। হ্যাঁ, চণ্ডীদাসে আরো বেশ। চণ্ডীদাসকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে দুঃখের কবি, মনে রাখবেন। তারপর তাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়। কাকে? চণ্ডীদাসকে। চণ্ডীদাসের আরো বেশ কয়েকটা উক্তি আছে, এই দুইটা উক্তি একটু পড়ি আমরা। সই ক্যাবা শোনাইল শ্যাম নাম। তারপরে একটা উক্তি হচ্ছে সই কেমনে দরিব হিয়া, আমার বধুয়া আনোবাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। আর আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, বাংলা সাহিত্যের ইতিহাসে মোট 4 জন চণ্ডীদাসের পরিচয় পাওয়া যায়। বড় চণ্ডীদাস, দ্বি চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, শুধু চণ্ডীদাস। যাই হোক, এই অতিরিক্ত ইনফরমেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এখানে উত্তর হচ্ছে খ, চণ্ডীদাস। তো পরের প্রশ্নটা কারক বিভক্তি থেকে। আমি সেন্টেন্সটা একটু পড়ি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে পাঠে শব্দটি কোন কারক, কোন বিভক্তি? এটা বিভক্তি দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন পাঠে এখানে এ একটা বিভক্তি আছে, আর এই বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে সহজে এখানে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে, কারণ সবগুলাতে পঞ্চমী বিভক্তি, যা ভুল। তাহলে সপ্তমী বিভক্তি দিয়েই কিন্তু আমি উত্তরটা বের করতে পারি। কিন্তু যদি এখানেও অধিকরণ পঞ্চমী আরেকটা অপশনে দেওয়া থাকতো, তখন আমি কিভাবে আইডেন্টিফাই করতাম? তখন আমাকে এই যে কারক কোনটা সেটা বের করা লাগতো। অধিকরণে যদি এরকম থাকতো যে উপাদানে সপ্তমী, তখন আপনাকে কারকটাকে আইডেন্টিফাই করা লাগতো। তাহলে আমরা কারকটা যদি এখানে আইডেন্টিফাই করি পাঠে, মানে হচ্ছে কোনো বিষয়ের কথা যখন বলবে, কোনো সময়ের কথা যখন বলবে, কোনো স্থানের কথা যখন বলবে, তখন অবশ্যই অধিকরণ কারককে বিবেচনায় নিতে হবে। ঠিক আছে, কোথায়, কখন, কি বিষয় দিয়ে প্রশ্ন করলে সাধারণত অধিকরণ কারককে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। যেমন তিলে তৈল আছে, কোথায় তৈল আছে? তিলে। তাহলে তিলে হচ্ছে অধিকরণের সপ্তমী। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝেছেন। তো উত্তর হবে এখানে ক। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? তোতা হচ্ছে শিশুর প্রতীক। উত্তর হবে গ। তারপরের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ থেকে। উল্লাসের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে একটা নিয়ম মনে রাখতে হবে। যদি পূর্বপদের শেষে খণ্ডত বা দ থাকে, পূর্বপদের শেষে, যেটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। ঠিক আছে, পূর্বপদের শেষে খণ্ডত বা দ থাকে, তাহলে পরপদে কি হবে? পরপদে যদি শুরুতে ল থাকে, তাহলে খণ্ডত লয়ে পরিণত হবে। মানে খণ্ডত যদি লয়ে পরিণত হয়, তাই সেটা উল্লাস হয়। তা সেই হিসাবে গ নাম্বারটা উত্তর। যদি অনেক সময় পরপদে শুরুতে ন বা ম থাকতে পারে, তখন সেক্ষেত্রে আপনি যেমন এই যে উত যোগ নিত, এই যে পরপদে ন আছে শুরুতে, আর খণ্ডত আছে, তাইলে এই যে খণ্ডতটা তখন ন হয়ে যাবে। মোট কথা, খণ্ডত বা দ পূর্বপদে যদি থাকে, পরপদে আমার খেয়াল রাখতে হবে ল আছে নাকি ন আছে। যদি ল থাকে তাহলে খণ্ডত ল হয়ে যাবে, আর যদি ন থাকে, পরপদের শুরুতে ন থাকে, যেখানে ছিল উৎ যোগ নিত মানে ন আছে, তখন এই খণ্ডতটা নয়ের মতো মিল রেখে
ন বানাইতে হবে। মোট কথা আমরা যেটা শিখলাম, যদি খণ্ডত থাকে তখন আমি খেয়াল করবো যে পরপদের শুরুতে কি আছে। যদি ল থাকে তাহলে খণ্ডতটা ল এর মতো হয়ে যাবে, যেটা আমাদের প্রশ্নে বলছে উল্লাস, এই যে লটা কিভাবে হইল। আর যদি পরপদে ন থাকে তাইলে খণ্ডতটা ন হয়ে যাবে, যেমন উন্নীত। ওকে, আচ্ছা এতটুকু শিখেন, আশা করি কাজে লাগবে ভবিষ্যতে। তা উত্তর হবে গহ। পরের প্রশ্নটা হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। এখানে বর্ণ বা ধ্বনি যে কোনো একটা আপনি দিতে পারেন, তবে ধ্বনি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো উত্তর হবে গহ, ধ্বনি। এই প্রশ্নটি বেশ ইন্টারেস্টিং। যেমন প্রশ্নটি পড়ি, হৃদয়ের মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে জড়িল বাড়ি। এখানে অসঙ্গতির অলঙ্কারের প্রয়োগ ঘটেছে, অসঙ্গতি। উত্তর হবে গ। কারণ কি, এর কেন অসঙ্গতি হইল? কারণ আর ফল দুইটা ভিন্ন স্থানে ঘটেছে। কারণ ছিল হৃদয়ের মাঝে মেঘ হইছে, আর ফল হইছে চোখের মাধ্যমে বৃষ্টি ঝরছে। তাহলে চোখ আর হৃদয় দুইটা ভিন্ন স্থান। সাধারণত আকাশে মেঘ হলে আকাশ থেকে বৃষ্টি ঝরে, কিন্তু এখানে যে অলঙ্কারটা ব্যবহার করা হয়েছে সেটা অসঙ্গতি অলঙ্কার। কারণ আর ফল দুইটা ভিন্ন স্থানকে ইন্ডিকেট করে। তা উত্তর হবে গ। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এটা অর্ধ তৎসম শব্দ। জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ। যেমন গৃহিণী, গিন্নি, তারপর হচ্ছে কৃষ্ণ, ক্যাষ্ট, এই দুইটা একটু মনে রাখতে পারেন, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। তো উত্তর হবে অর্ধ তৎসম। কোনটি নয় ও তৎপুরুষ নয়? সেটা হচ্ছে অপরাহ্ন। এটা ষষ্ঠী তৎপুরুষ। উত্তর হবে খ, অপরাহ্ন। এটি নয় ও তৎপুরুষ নয়। তাহলে এই যে ক, গ, গহ, এগুলো প্রত্যেকটি নয় ও তৎপুরুষ সমাস। শুধু খ নাম্বারটা ষষ্ঠী তৎপুরুষ। তাহলে আমাদের উত্তর হবে অপরাহ্ন। 16, মরিতে চাই না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। পঙ্ক্তিটি কার রচনা? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের। সেটা কোন কবিতার? প্রাণ কবিতার। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রাণ কবিতাটা? করি ও কোমল কাব্যগ্রন্থ। ঠিক আছে, একটু রেলেভেন্ট ইনফরমেশন গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কাজে লাগবে। 17 নম্বর প্রশ্নটি সাহিত্য থেকে, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। বিয়ে পাগলা বুড়ো। এটা বঙ্কিমচন্দ্রের মতে জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল। মাঝে মাঝে এই ধরনের সাইড ইনফরমেশন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, পরীক্ষা মাঝে মাঝে আসে। আর এই যে বিয়ে পাগলা বুড়ো, এটা একটা প্রহসন, হ্যাঁ, হাস্যরসাত্মক নাটক। প্রহসন মানে কি একটা নাটক, হ্যাঁ, এটা মনে রাখবেন। এখানে উত্তর হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ। খুব কমন একটা প্রশ্ন। উত্তর হবে ক, ধ্বনি, শব্দ, বাক্য। 3টি হচ্ছে মৌলিক অংশ, কিন্তু মাঝে মাঝে চতুর্থ মৌলিক অংশটাও অনেকে বলে, যেটা হচ্ছে অর্থ বা মিনিং। অনেক সময় আসে ভাষার 4টি মৌলিক অংশ কি, তখন সাথে অর্থ এটাকেও অ্যাড করতে হবে। ওকে, তো উত্তর হবে ক। 19, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? মাত্রাবৃত্ত ছন্দে, যেটা 2-6-4। এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, দ্বিতীয় কবিতা স্পেসিফিক ভাবে যদি আমি বলি। আর এটা রচনা হয়েছে 1921 সালে, আর প্রকাশ পাইছে 1922 সালে। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। বেশ অনেকবার আসছে যে কোন পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশ পেয়েছে, তখন বলতে হবে বিজলি পত্রিকায়। তো উত্তর হবে এখানে মাত্রাবৃত্ত, গ নম্বর অপশনটা।
অধ্যয়ন শব্দের বিশেষণ কোনটি? উত্তর হবে খ, অদিত। হ্যাঁ, উত্তর হবে খ, অদিত। কোন শব্দে সম্যক অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে পরামর্শ। হ্যাঁ, পরামর্শ। পরা মানে হচ্ছে সম্যক, সম্যক মানে হচ্ছে ব্যাপকভাবে, গভীরভাবে। মর্শ মানে হচ্ছে বিবেচনা করা, আলোচনা করা, এরকম অর্থ। তাহলে গভীরভাবে আলোচনা করা, বিবেচনা করাই আসলে পরামর্শ। ওকে, তাহলে পড়া একটা সম্যক অর্থে এখানে ব্যবহৃত হয়েছে, আর বাকিগুলো অবশ্যই ব্যবহৃত হয় নাই, যার কারণে ভুল। তো উত্তর হবে গ, পরামর্শ। কোনটি লিঙ্গন্দর হয় না এমন শব্দ কোনটি? এখানে কবিরাজ হচ্ছে উত্তর, বাকিগুলো লিঙ্গ হয়, যেমন সাহেব, বি বিবি, বিআই বিআইন, সঙ্গী সঙ্গিনী। আসলে যেগুলো লিঙ্গাত্তর হয় না মানে হচ্ছে যেমন নিত্য পুরুষবাচক শব্দ বলে এগুলাকে, বা নিত্য শব্দ বলে। নিত্য পুরুষবাচক শব্দ মানে হচ্ছে যে পুরুষবাচক শব্দের কোন স্ত্রীবাচক শব্দ নাই। কবিরাজের কোন স্ত্রীবাচক শব্দ নাই। এরকম আরো বেশ কিছু শব্দ আছে, কৃতদার, অকৃতদার, ডাকি, সেনাপতি, এগুলোর কোন স্ত্রীবাচক শব্দ নাই, যার কারণে এগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। ঠিক তেমনি ভাবে নিত্য স্ত্রীবাচক শব্দ আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এখানে উত্তর হবে গহ, কবিরাজ। তো বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? জয়, জয়, এই জয়। উত্তর হবে ক, জয়। উত্তর হবে ক। এখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ আছে, আপনারা একটু দেখবেন। আমি এই যে স্লাইডগুলো পিডিএফ আকারে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব একটা লিঙ্ক, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। উত্তর হবে ক, জয়। তো লাস্ট প্রশ্ন, অরণ্যের রোদন বাগধারাটি ইংরেজি অনুবাদ করুন। ইংরেজি অনুবাদ হবে গ, ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। ঠিক আছে, যার বাংলা অর্থ হচ্ছে অরণ্যে রোদন করা বা নিষ্ফল আবেদন, মানে যে আবেদনের মাধ্যমে আসলে কোনো লাভ হয় না। ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস, গহ নাম্বারটা উত্তর হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।